টর্চ জেলে দেখি একটা মুস্কো জোয়ান লোক মুকুন্দের বুকে চেপে বসেছে। কেমন যেন একটা গোঁ গোঁ শব্দ আসছে। হ্যাঁ, আমি তো দেখে ভয় পেয়ে যাই। আমি কিছু করবার আগেই কারা যেন আমার উপর ঝাঁপিয়ে পড়ল। লোভ, চূড়ান্ত লোভের বশবর্তী হয়ে মানুষ ঠিক কতটা নিচে নামতে পারে তার জ্বলন্ত উদাহরণ আমাদের আজকের গল্পটি। নমস্কার বন্ধুরা, আমার গল্পবালা কাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত টর্চ। গল্পটি নেওয়া হয়েছে শতবর্ষের সেরা গোয়েন্দা গল্প এই বইটি থেকে। শুরু হচ্ছে আজকের গল্প টর্চ। ইন্সপেক্টর রাজেশবাবু এসে দেখলেন নন্দবাবুর হাত পা মুখ কাপড় দিয়ে কষে বাঁধা, চোখের তারা কপালে তুলে তিনি গোঁ গোঁ শব্দ করছেন। সঙ্গে সঙ্গে কনস্টেবল তার বাঁধনখানা খুলে দেন। নন্দবাবু তখনও কথা বলতে পারছেন না, শুধু হাঁপাচ্ছেন। রাজেশবাবু তাকে একটু জিরিয়ে নেবার সময় দিলেন। ঠক করে পুরো এক ঘটি জল খেয়ে নন্দবাবু কিছুটা ধাতস্থ হলেন। তারপর হঠাৎ গমিয়ে উঠলেন। আমার ভাই মুকুন্দ, সে এখন কেমন আছে অফিসার? বলুন, দয়া করে বলুন, সে এখন কেমন আছে অফিসার? রাজেশবাবু বললেন, আপনাকে একটা দুঃসংবাদ দেওয়ার আছে, দয়া করে কিছু মনে করবেন না। আপনার ভাই খুন হয়েছেন, তার বুকে আমরা ছোঁড়া বেঁধানো অবস্থায় পেয়েছি। না না না! একটা তীক্ষ্ণ চিৎকার করে নন্দবাবু অজ্ঞান হয়ে গেলেন। কিন্তু বেশিক্ষণ পুলিশের সামনে অজ্ঞান হয়ে থাকা যায় না, কাজেই একটু বাদে তাকে উঠে পড়তে হলো। রাজেশবাবু তার পকেট থেকে নোটবই আর একটা পেন্সিল বের করলেন। দেখুন নন্দবাবু, লোক ধরবার সময় পরে অনেক পাবেন, কিন্তু হত্যাকারীকে আগে ধরবার চেষ্টা করা দরকার। সুতরাং দয়া করে আমাদের সাথে কোঅপারেশন করুন। ধরা গলায় নন্দবাবু বললেন, বলুন কি জানতে চান? যতটা জানি আপনি তো পাটের দালালি করেন, আর আপনার ছোট ভাই মুকুন্দবাবু? রাজাবাজারে ওর একটা জুয়েলারির দোকান আছে, মাঝে সাঝে ও কিছু হিরে টিরে ঘরে আনতো বটে। কি কি সব পরীক্ষা নিরীক্ষা করতো, আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি জানেন। কুন্দ, বাড়িতে মোটে আমরা দুজন থাকি। ও সব সর্বনাশা জিনিস আর বাড়িতে আনিস নে। বলতে বলতে নন্দবাবু আবারও ডুকরে কেঁদে উঠলেন। আমি ঠিক বুঝেছি জানেন, কালও এরকমই কিছু একটা জিনিস বাড়িতে এনেছিল, আর কেউ বুঝি তাকে ফলো করে। বাধা দিয়ে রাজেশবাবু বললেন, সেও সম্ভব, কিন্তু আগে বলুন, কাল রাতে আসলে কি হয়েছিল? তখন প্রায় রাত ওই 9:30 হবে। আমরা খেয়ে দিয়ে দু ভাই শুতে গেলাম। আমরা বরাবরই তাড়াতাড়ি শুয়ে পড়ি, ভোরবেলা উঠি তো। বাড়িতে আর কে থাকে? কেউই থাকে না, আমরা দুজনেই ব্যাচেলার। কিন্তু থানায় যে গিয়ে খবর দিয়ে এলো, দরজা হাট করে খোলা, আপনি হাত বাঁধা অবস্থায় ঘরের মধ্যে পড়ে। আচ্ছা, আপনাদের ওই চাকরটা কোথায় থাকে? ওই খ্যাংরা পট্টিতে থাকে। আমাদের ওই 9টার মধ্যে রান্না বান্না করে দিয়ে তারপরে ও বাড়ি চলে যায়। কালও ঠিক 9টা নাগাদ ও চলে গেলে আমি সদর দরজা বন্ধ করে দিই। ঠিক 9টা? তা এতটা সঠিকভাবে সময়টা মনে থাকলো কি করে? আসলে
ওই সময়ই ঘড়িতে কোথায় যেন 9টার ঘন্টা শুনতে পেয়েছিলুম আর কি, তাই ভালো মনে আছে। ঠিক আছে, তারপর? তখন কটা হবে, ওই 10টা কি 10:30। আমার একটু চোখে ঘুম এসে গিয়েছিল। তখনই পাশের ঘর মানে ওই মুকুন্দর ঘর থেকে কেমন একটা ধস্তাধস্তি আর গুঁ শব্দ কানে এলো। হ্যাঁ, আমি উঠলাম। উঠে আলো জ্বালাতে গিয়ে দেখি আলো জ্বলছে না। মনে হয় মেনটা কেউ অফ করে দিয়েছিল। যা দিনকাল পড়েছে বুঝছেনই তো, যখন তখন কারেন্ট চলে যায়। আর আমার বালিশের নিচে ছোট্ট একটা 2 সেলের টর্চ থাকে, সেটাকে জেলে আমি মুকুন্দের ঘরের দিকে ছুটে গেলাম। ওয়েট, মুকুন্দবাবুর ঘরের দরজা কি খোলা ছিল? তা তো বরাবরই থাকে। আসলে আসলে আমরা 2 ভাই দরজা খুলে ঘুমোই। বাবা, এ তো মারাত্মক অভ্যেস। এই কাজ কখনো করা উচিত নয়। যাকে, তারপর? টর্চ জেলে দেখি একটা মুস্কো জোয়ান লোক মুকুন্দের বুকে চেপে বসেছে। কেমন যেন একটা গোঁ গোঁ শব্দ আসছে। হ্যাঁ, আমি তো দেখে ভয় পেয়ে যাই। আমি কিছু করবার আগেই কারা যেন আমার উপর ঝাঁপিয়ে পড়ল। ছটপট করে এসে হাত পা মুখ সব বেঁধে ফেলল। তারপর তো আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল, ঠিক কটা বাজে তা মনে নেই। খেয়াল করলাম হাত বাঁধা অবস্থায় আমি বারান্দায় পড়ে আছি। উঠতে পারলাম না, কিছুই করতে পারলাম না বলা ভালো। শুধু ছটপট করে গেলাম পাগলের মতো। কিছুক্ষণ পর আবারও জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। সকালবেলা বনমালী আসাতে ওকে দিয়েই আপনাদের খবর পাঠিয়েছি। ভালো কথা। আপনার ওই টর্চটার কি হলো? আসলে ধস্তাধস্তির সময় ওই চলন্ত টর্চটা হাত থেকে পড়ে গিয়েছিল। ওই ঘরের মধ্যেই কোথাও আছে হয়তো। টর্চটাকে আমরা ঘরের এক কোণা থেকে উদ্ধার করেছি। এখন আমাকে আরও কয়েকটা প্রশ্নের উত্তর দিন। আচ্ছা, বাইরে থেকে আপনাদের বাড়িতে লোক ঢুকলো কি করে? আপনার বয়ান মতো সদর দরজা আপনি নিজে রাতে 9টার সময় বন্ধ করেছিলেন। ওরা নয় বাইরে থেকে দিয়ে বেরিয়ে গেছে, কিন্তু ঢুকলো কি করে? আসলে পাশেই তো কানাগলি, বাড়ির রেন ওয়াটার পাইপ ওখানে। সেটা বেই হয়তো সে ছাদে উঠেছে। ছাদের দরজাটা মনে হয় বন্ধ করা হয়নি। আমরাও তো সবসময় দরজা খুলেই রাখি। তাহলে মুকুন্দবাবু কাল হিরে এনেছিলেন? সেই রকমই তো বলছিল। কে জানি কোন একটা রানীর হিরে, খুব দামি, যাচাই করতে পাঠিয়েছিল। মনে হয় সেই লোভেই। হ্যাঁ, সেই লোভেই। মৃদু হেসে রাজেশবাবু বললেন, সেই হিরের লোভেই যে আপনি আপনার ভাইকে খুন করেছেন নন্দবাবু। তারপর চাকর বনমালীকে দিয়ে হাত মুখ বাঁধিয়ে নেওয়াটা খুব একটা অসুবিধার ব্যাপার নয়। নন্দবাবুর মুখটা হঠাৎ ঝুলে পড়ল। তারপর হঠাৎ তিনি চেঁচিয়ে উঠলেন, কিসব উল্টোপাল্টা কথা বলছেন আপনি পাগলের মতো? হ্যাঁ, এই মুকুন্দ আমার নিজের ভাই, আমি নিজের ভাইকে খুন করব? লোভ নন্দবাবু, লোভ। মানুষ এতে পশু হয়ে যায়, কিন্তু ওই যে নিজেকেই আপনি নিজে ধরিয়ে দিয়েছেন। সবই ঠিক ছিল, শুধু টর্চের মিথ্যেটা না বললেই পারতেন। হ্যাঁ, এই ব্যক্তি টর্চের মিথ্যে মানে? মশাই, আপনি কি বলছেন? আমি কিছুই তো বুঝতে পারছি না। নন্দবাবু, যেমনটা আপনি বলেছিলেন, ঘটনাটা ওই রাত 10:30 নাগাদ। এখন তো সকাল 7:30। তাহলে টর্চটা এত তেজে জ্বলবার কারণ কি? ওই ছোট্ট 2 সেলের টর্চে অত অলৌকিক পাওয়ার থাকে না, অন্তত আমার তা জানা নেই। কিরে, তোরা জানিস? অতএব নন্দবাবু, দয়া করে উঠে থানায় চলুন। আপনার ওই
বনমালীটাকেও তো সহযাত্রী করতে হবে বলে মনে হচ্ছে, কারণ সেও তো আপনার সহযোগী। হিরে বিক্রির কিছুটা ভাগ সেও পেত নিশ্চয়ই। নন্দবাবু রক্তহীন মুখে ফ্যাল ফ্যাল করে ইন্সপেক্টরের দিকে তাকিয়ে রইল। শুনছিলেন শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত টর্চ। কেমন লাগলো আজকের গল্প তা অবশ্যই কমেন্ট করে জানান। গল্পটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। এইভাবেই আমার পাশে থাকুন। খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নতুন গল্প নিয়ে হাজির হব আমার গল্প বলা কাজে।